স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলের পর এবার চট্টগ্রামের একটি বস্তিতে ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। কেন ঘটছে সব অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে কতটা সফল হচ্ছে, আমরা এসব নিয়েই আজকের আলোচনা। আগুন নিয়ন্ত্রণ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নগর বিশেষজ্ঞ স্থপতি শামসুল ওয়ারেস, আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক মেজর AKM শাকিল নেওয়াজ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া। স্বাগত আপনাদের। স্থপতি শামসুল ওয়ারেস, আমরা অগ্নিকাণ্ডের কথা যখন বলি তখন অগ্নিকাণ্ডের একটা প্রস্তুতি থাকা প্রয়োজন, এবং বিশেষ করে নগরে যখন একটা পরিকল্পিত নগরায়ন হয়, হয়তো আমরা পরিকল্পিত নগরায়নের কথা যখন বলছি তখন আপনি নিশ্চয়ই মনে করবেন যে ঢাকা কতটুকু পরিকল্পিত সেটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু অগ্নিকাণ্ডের জন্য প্রস্তুতি থাকাটা কত জরুরি এবং সেই প্রস্তুতিটা ঢাকা শহরের কতটা আছে? ধন্যবাদ। ঢাকা শহরে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ফায়ার ব্রিগেডের যে প্রতিষ্ঠান সেটা কিন্তু বহুদিন থেকে আছে, পাকিস্তান আমলের আগে থেকে, ব্রিটিশ আমল থেকে আছে, এবং এটার অনেক উন্নতও হয়েছে। কিন্তু তাদের যে সাধ্য, ঢাকা শহর যে যতটা বড় হয়েছে সেটাকে সামলাতে হলে যে পরিমাণ লোকবল দরকার, জ্ঞানের দরকার, এবং সাপোর্টিং যে আইন এবং সরকারি যে সদিচ্ছা এবং মানুষের যে সচেতনতা, এগুলো সব মিলে অবস্থা যদি দেখি তাহলে বেশ দুর্বল আমাদের ঢাকা শহর না, শুধু বাংলাদেশের সব জায়গাতেই এই আগুন নিয়ে যে চিন্তাভাবনা, আগুন যে একটা বিপজ্জনক ঘটনা ঘটাতে পারে বিশেষ করে ভবনে, শহরে, সেটা এখনও মানে আমরা বলবই খুব দুর্বল আছে। এর মধ্যে আমি যেহেতু স্থপতিও, বিল্ডিং কোডে কিন্তু বিল্ডিং কিভাবে ডিজাইন করতে হবে, বিল্ডিংকে রক্ষা করার জন্য অনেক নিয়মকানুন আছে। আর যে যেমন ধরেন ফায়ার স্টেয়ার থাকতে হবে, কতটা দূরে থাকতে হবে, কি ধরনের সেটা হবে, সাইজ কি হবে, ফায়ার ডোর, অর্থাৎ আগুন যদি লেগে যায় ওই দরজা কিন্তু প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত আগুনকে বিরত রাখতে পারে, অর্থাৎ ওই স্টেয়ারের ভিতরে আগুন ঢুকবে না, অন্তত দরজা দিয়ে ঢুকবে না। তো এই যে বিষয়গুলো, ওগুলো আছে আইনে, কিন্তু এখন যথেষ্ট ভালো কোডে আছে, কিন্তু এগুলো যে হচ্ছে ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারগুলো অত স্ট্রংলি এখনও দেখা হচ্ছে না। যদিও ফায়ার সার্ভিস অর্গানাইজেশনে আমাদের এখন যথেষ্ট বিজ্ঞ ব্যক্তিরা আছেন যারা এক্সপার্টিস বলি আমরা, কিন্তু সব কিছু সমন্বয় করার ব্যাপারটা হচ্ছে না। অনেক বিল্ডিংয়ে যে ব্যবস্থাপনা, আমরা তো একটাই মাত্র বললাম, এই বিল্ডিংয়ের অনেকগুলো ব্যাপার আছে। যেমন যদি বলি, একটা হচ্ছে যে আপনার বিল্ডিংয়ে যে কোথায় ফায়ার সার্ভিসটা, ফায়ার স্টেয়ারটা আছে ওটাকে নির্ধারিত করতে হয়, অ্যারো দিতে হয়, এবং সেটা যদি রাতের বেলা হয় বা দিনের বেলাও অনেক সময় যদি আগুন লেগে যায়, যদি সাইনগুলোকে জল করতে হয়, মানে ফ্লুরেসেন্ট হতে হয়, অন্ধকারে যাতে দেখা যায়, এবং যে সমস্ত জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্রাদি আছে সেগুলোর যে পথের মধ্যে কোনো রকম অবস্ট্রাকশন না থাকে। কিন্তু প্রায় কিন্তু আমাদের বিল্ডিং আমি দেখেছি, আমি রিসেন্টলি একটা সরকারি ভবনে গিয়েছিলাম, ওরা 2টো সিঁড়ি আছে, একটা দিয়ে লিফট এবং সিঁড়ি, আরেকটা অন্য পাশে আরেকটা সিঁড়ি যেটা ফায়ার স্টেয়ার। তো সেখানে আমি নামতে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে ওদের যত পুরনো চেয়ার আছে সব ওখানে ডাম্প করা হয়েছে, অর্থাৎ এটা একটা স্টোরের মতো ব্যবহার করা হচ্ছে, ওদের নামাই যাচ্ছে না। আগুন লাগলে কিন্তু এটা ভীষণ বিপজ্জনক একটা অবস্থা হবে। তো সেটা একটা আছে, এরকম অনেকগুলো পয়েন্ট আছে। আমি হয়তো এখনই কি বলবো না, মানে এই ধরনের বলেন যে একটা বিল্ডিং নিয়ে কি হবে, তারপরে আসবে যে পুরো শহর নিয়ে ফায়ারের ব্যাপারটা কি হবে। সেগুলো মূল কথা হচ্ছে যে আমাদের অনেকগুলো নিয়ম কানুন কোড আছে, কিন্তু সচেতনতার অভাব, মানুষ এটাকে একটা বড় ধরনের হুমকি বলে ধরে না। আর্থকুইকের বেলাও সেই কথাই আসে। তো এটা করার জন্যে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা বিভিন্ন লেভেলে করা উচিত, এবং তা না হলে অগ্নি একটা বিভীষিকা হয়ে এবং মানে একটা সাধারণ ঘরে কিরকম হতে হবে, স্কুলে কিরকম হতে হবে, হাসপাতালে কিরকম, প্রত্যেকটার নিশ্চয়ই আলাদা প্রটোকল থাকতে হবে। উঁচু বিল্ডিং হলে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব কত, এগুলো কিন্তু সব ভায়োলেটেড আছে বাংলাদেশে।
যেমন একটা বিল্ডিংয়ে আগুন লাগলে পাশের বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারে, তো কতটা দূরত্ব হবে, এগুলি সবই কিন্তু কোডে আছে। ছোট বিল্ডিং হলে একরকম, বড় বিল্ডিং হলে স্কুল যেটা বললেন, স্কুলে যেখানে নাকি ছোট বাচ্চারা থাকবে তাদেরকে যে ট্রেনিং দেওয়া, ড্রিল করানো, মাঝে মাঝে ফায়ার সম্পর্কে সচেতন করা। তার যন্ত্রগুলো আছে, যন্ত্রগুলো দেখা যায় সব এক্সপায়ারি ডেট হয়ে গেছে, অর্থাৎ এই যেগুলো এক্সটিংগুইশার থাকে। পানি থাকে আমাদের প্রায় 25,000 গ্যালন এখন মিনিমাম রাখতে হয় বড় বিল্ডিংয়ে, নিচে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে বা কোথাও, যে পানি, এই শুধুই পানিটা যদি আগুন লাগে তখন ব্যবহার করা হবে। এটা অনেক জায়গায় দেখা যায় পানি শুকিয়ে গেছে, খেয়াল নাই, কেউ খেয়াল করছে না। যখন আগুন লাগবে তখন দেখা যাবে যে ওই ট্যাঙ্কটা, বিশাল ট্যাঙ্ক বানানো হয়েছে কিন্তু পানি নাই। এই ধরনের অনেকগুলো জিনিস, অর্থাৎ এটাকে যে মনিটরিং যেটাকে বলে, এবং এটা মেনটেনেন্স, এবং এই যে আগুন নিভাবার জন্য বা আগুনের যে প্রস্তুতি, আরও অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে তো ডিটেকশন, একটা হলো ওয়ার্নিং, বেল বাজানো, তারপর আপনার যে মানুষগুলোকে তাড়াতাড়ি সরিয়ে নেওয়া। যদি একটা বিল্ডিং থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা সব মানুষকে ইভ্যাকুয়েট করতে পারি, তারপরে কিন্তু সেকেন্ড হবে আগুন নিভানো। কিন্তু অনেক সময় দেখা আগুন নিভানোতে সবাই ব্যস্ত, মানুষগুলি হয়তো সরানো হচ্ছে না। তো এগুলি সব প্রসেস আছে যে আগে মানুষকে সরাতে হবে, এবং যত তাড়াতাড়ি পারা যায়, এবং যত এক্সিটগুলো দেখা যায় আছে নিচে গিয়ে আবার ওখানে অবস্ট্রাকশন হয়ে আছে, সেটা একেবারে রাস্তায় চলে যেতে পারতে হবে। এক্সিটগুলো দিয়ে, যতগুলো এক্সিট পয়েন্ট আছে সেগুলো দিয়ে আপনারা একেবারে সহজভাবে রাস্তায় মেইন রোডে চলে যাওয়ার মতো ব্যবস্থা রাখতে হয়। তো এই হোল জিনিসগুলো অনেক জায়গায় পুকুর রেখে কাজ করা যায়, ফ্যাক্টরিগুলোতে যেখানে নাকি হিট প্রডিউস করে মেশিন, এগুলো খুব, ওখানে কোনো রকমের দাহ্য বস্তু রাখা যায় না। এগুলো নিয়ম আছে, কত দূরে রাখতে হবে, মাটির নিচে করা যায় বা মিনিমাম ডিস্টেন্স আছে। এগুলো কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরিতেই আমরা দেখেছি ভায়োলেট করা আছে, ফলে যে কোনো সময় আগুন লাগতে পারে। তার মানে হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে ঢাকা, বাংলাদেশের প্রায় সর্বত্রই যেখানেই আমাদের ঘনবসতি হচ্ছে, বেশি বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে আমরা অগ্নির ব্যাপারটা এটাকে খুবই নেগলেক্ট করছি সর্বস্তরে। মেজর শাকিল নেওয়াজ, এই যে স্যার যেটা বললেন যে নেগলেক্টেড হচ্ছে আগুনের বিষয়টা, এটা আমরা প্রতিদিনই দেখি যে আমাদের প্রতিদিনের প্রস্তুতি থাকার প্রয়োজন ছিল আগুনের জন্য, কিন্তু সেই প্রস্তুতিটা আমাদের থাকে না, বরং একটা বড় আগুন লাগলে কেন লাগলো কি, এগুলি নিয়ে নানান রকমের আলোচনা হয়। আপনারা যেহেতু প্রতিদিন এটা মোকাবেলা করেন, আমি একটু দেখছিলাম যে গত বছর আপনাদের হিসাবে প্রায় 88,000 অগ্নিকাণ্ড সারা বাংলাদেশে হয়েছে। তার মানে আমরা যত কম মনে করি, বড় ঘটনা হইলেই আমরা সামনে আসে, কিন্তু প্রতিনিয়তই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটছে। এই ক্ষেত্রে আমরা যে স্যার বিল্ডিং কোডের কথা বললেন, মানুষের প্রস্তুতি এবং কিছু চেকলিস্ট মেনে চলা দরকার, যেগুলি বিশেষ করে স্পর্শকাতর যে স্থাপনাগুলি আছে সেই স্থাপনাগুলিতে খুবই জরুরি, কিন্তু সেটা আমরা দেখি না। এবং অনেক সময় এখন যেহেতু আইন হয়েছে, আপনার অনেক ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র ভিজিবলি দেখা যায়, কিন্তু ওই যন্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, ওইটা আদৌ এখন কাজ করে কিনা, সেই বিষয়গুলি আমরা বেশিরভাগ সময় দেখি না। আপনাদের অভিজ্ঞতা? আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, সেফটি জিনিসটাকে এটা কিন্তু আপনার আমলে নিয়ে আসতে হবে। এটা আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন বলেন, বা আপনার যে জায়গায় চাকরি করছেন সেই কর্মজীবনেও কিন্তু এটা কিন্তু কনসিডার করতে হবে। আমরা যারা ইউনিফর্মধারী তারা কিন্তু বলে থাকি যে সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বিন্দুমাত্র কম্প্রোমাইজ করলে পরে তাহলে আপনাকে লাইফ দিয়ে আপনাকে কিন্তু এটার মূল্যায়ন করতে হবে। তো এটাকে অবশ্যই মনে রেখে আমাদের কিন্তু কাজ করতে হবে। এখন আপনি দেখেন, একটা বিল্ডিং বানাচ্ছেন, কোটি কোটি টাকার দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমেই কিন্তু এনশিওর করতে হবে যে আপনি যে এখানে 10 কোটি টাকা ইনভেস্ট করছেন, হোয়ার ইজ দি সেফটি অফ দ্যাট মানি, মানে পুরো বিল্ডিংটার সেফটি কই। এই সেফটিটা কিন্তু আপনি কোনো ফায়ার সেফটি, এখানে হ্যাজার্ড যদি বলেন, আমরা ডিজাস্টার যদি বলে থাকি, এটা বিল্ডিংটা কলাপস হতে পারে বা আগুন ধরতে পারে। এখন বিল্ডিং কলাপস হলে পরে কি, তার জন্য এটা থেকে রিমেডিয়াল ব্যবস্থা কি? বিল্ডিং করার আগেই আপনাকে কিন্তু জিও ইঞ্জিনিয়ারিং ডাটা, তারপরে জোনিং ম্যাপ, তারপর ল্যান্ড ইউজ প্ল্যান, এগুলো বিল্ডিং কোড মেনে যদি আপনি বিল্ডিং করেন, ডেফিনেটলি দ্যাট বিল্ডিং উইল বি সাস্টেনেবল। আমি আপনাকে বলতে পারি, তার মানে আর্থকোয়েক হোক বা অন্য কিছু হোক, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকতে পারবে। আরেকটা যেটা যদি ব্যাপার আছে সেটা হলো ফায়ারের ক্ষেত্রে। ফায়ার যদি হয় তাহলে এই বিল্ডিংটাকে কেমনে রক্ষা করবে, তার জন্য কিন্তু একটা গাইডলাইন আছে।
সেই গাইডলাইন অনুযায়ী ফায়ার রুলস আছে, ফায়ার কোড আছে, সেই মোতাবেক যদি আপনি যদি অ্যাড্রেসেবল বা কনভেনশনাল বা অ্যাক্টিভ এবং প্যাসিভ ফায়ার ফাইটিং সিস্টেম আপনি এখানে করেন, লোকজনকে অ্যাওয়ার করেন, লোকজনকে ড্রিল প্র্যাকটিস করান, তাহলে কিন্তু এখানে আগুন লাগলে পরেও কিন্তু আগুনটাকে আপনি ইমিডিয়েটলি এটা সাপ্রেস করতে পারবেন। কিন্তু এই জায়গায় হলো ব্যর্থ। আমরা দেখেন যত আগুন আমরা দেখতে পারতেছি, সেখানে আপনার বাড়িতে যেন আজকে যদি ইন্ডিপেন্ডেন্টে যদি আগুন ধরে, হু উইল ফাইট ফার্স্ট? দিস ইজ উই, আমরা যারা আছি তারা। ফায়ার সার্ভিস কত মিনিট পরে আসবে? 10 থেকে 15 মিনিট পরে আসবে। এই 10 থেকে 15 মিনিট ফায়ার ফাইটিং ক্যাপাবিলিটি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাউস বা প্রত্যেকটা কমার্শিয়াল বিল্ডিংয়ের সেটা থাকতে হবে। এখানে গ্যাপ এরিয়া। আমাদের আইডিওলজিক্যাল বিলিভ হলো, মানে ইউ লাভ টু লিসেন মাই ওয়ার্ড, যে আমি যেখানে যে একজনকে জিজ্ঞাসা করলাম, খুব অভিজ্ঞ, খুব মানে জ্ঞানী লোক, তাকে বললাম যে আপনার এখানে আগুন ধরলে বলে কে নেবে? বলে কেন, আমার সিকিউরিটি গার্ড আছে। যদি এই আইডিওলজি বিলিভ থাকে তাহলে তো আর হবে না, কারণ প্রত্যেকের বিশ্বাস করতে হয়। এবং আমরা বলে থাকি ডিজাস্টারকে মিটিগেটেড এবং সাপ্রেশন বা ফায়ার সাপ্রেশন করতে হবে বলে দায়িত্ব হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, স্টার্টিং ফ্রম দি হায়ারার্কি একদম বটম লেভেল পর্যন্ত। ইউ নেভার নো, আজকে আগুন এই জায়গায় ধরলে পরে আপনি যে পরিমাণ কম্বাস্টেবল ফ্লেমেবল মেটেরিয়াল আছে, এখানে যদি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনি এক্সটিংগুইশার ব্যবহার না করেন, তাহলে দ্যাট ফায়ার উইল বি ফুললি ডেভেলপ, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ছাড়া এটা কোনো কাজ হবে না। এবং আমরা মনে রাখি, আমরা মনে করি যে আমার এক্সটিংগুইশার আছে। অনেক জায়গায় আপনি, ইউ আর ট্রু স্যার যেটা বললেন, যে অনেক জায়গায় এক্সটিংগুইশার আছে কিন্তু এক্সটিংগুইশার ব্যবহার করা জানে না। আপনি কত ডেঞ্জারাস, মানে ইউ হ্যাভ গান বাট ইউ ডোন্ট হ্যাভ ম্যান বিহাইন্ড দি গান, মানে আপনি কতটা ডেঞ্জারাস। আপনি যন্ত্র আছে কিন্তু যন্ত্র চালানোর আপনার এটা হ্যাঁ, নাই। এবং বেসিকটাই যে আমার প্রথমে যদি এই আগুনটা কি রকম, আমার কাছে হয়তো এমন একটা যন্ত্র আছে Exactly. যেটা হয়তো আমি ইলেকট্রিক ফায়ারে ব্যবহার করতে ভাইয়া, পারবো আমি না। আপনাকে বলি, আমরা সবাই তো আগুনে হইলেই পানির দিকে ঝাঁপায় না যাই। না পানি না, আপনি যখন এই জায়গায় যদি আমি ফায়ার ফাইটিং করতে চাই, আই নিড টু নো দ্য হোয়াট ইজ দি হ্যাজার্ড। এখানে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডে পড়া ভরা, এখানে আপনি পানি মারলে পরে আরও ডেঞ্জারাস হবে। তো আপনাকে এখানে CO2 বা গ্যাস সাপ্রেশন সিস্টেম আপনাকে করতে হবে। সেই জন্য অ্যাজ এ এডুকেটেড ম্যান হিসাবে আপনাকে সবাইকে জানতে হবে আমি কোন হ্যাজার্ড এরিয়াতে আছি, আমার ভার্নারেবিলিটিস কী, সেইভাবে ফায়ার ফাইটিং স্ট্র্যাটেজি অ্যান্ড মোডালিটিস আপনাকে ডেভেলপ করতে হবে এবং সেইভাবে কম্পিটিং করতে হবে। এবং প্রত্যেকটা আমাদের এটাকে একদম কম্পালসারি করতে হবে, যে সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এবং যে সমস্ত শপিং মল আছে সেখানে অবশ্যই ফায়ার ফাইটিং টিম থাকবে, একজন প্রফেশনাল থাকবে, সে সবসময় অ্যাডভাইস করবে, প্রত্যেক দিন সে রাউন্ড করে দেখবে হোয়াট ইজ দি গ্যাপ এরিয়া সেফটি, এবং ফাইন্ড করবে, সেগুলো রিমেডি ব্যবস্থা নেবে। তাহলে কিন্তু আমরা একটা সেফটি ইয়েতে আসতে পারবো। মানে এই জিনিসটা প্রতিদিনের অভ্যাসের মধ্যে নিয়ে না আসলে, অর্থাৎ আমরা যেমন ময়লা পরিষ্কারের জন্য প্রতিদিন চোখে লাগে যে জায়গাটায় ময়লা হয়ে আছে, সেরকম ফায়ার ফাইটিংয়ের ব্যাপারটাও যদি আমার প্রতিদিন চোখে না লাগে, যে আমি প্রতিদিন এটা ড্রিলের মধ্যে না থাকি, তাহলে আসলে নিজেকে ইনসিকিউর করে ফেলছি। এই জায়গাটা আসলে একদম স্কুল থেকে শুরু করে আসলে এই বিষয়গুলি জানা দরকার, এবং একদম বেসিক। আমাদের হয়তো আপনার মতো বিশেষজ্ঞ হতে হবে না, থিওরি জানার দরকার নেই, আপনাকে জানতে হবে আগুন ধরলে পরে আমি কি করব। এখানে ইলেকট্রিক্যাল ফায়ার ধরলে পরে আমার কাছে এখানে CO2 ফায়ার এক্সটিংগুইশার আছে, সেটা আমি জানি ব্যবহার করতে। আপনি 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে আপনি এটা ইউজ করলেন, আর আগুনটা ফুললি ডেভেলপড হলো না। আপনাকে জানতে হবে যে ইলেকট্রিক্যাল লাইনে আগুন লাগলে পরে প্রথম আপনাকে পাওয়ারকে শাটডাউন করতে হবে। এই নর্মাল জিনিসগুলো আপনি প্রসিডিউরগুলো জানলে পরে আমি মনে করি না যে আগুন সাপ্রেশন করা ভেরি ডিফিকাল্ট হবে। বিষয় আমরা সবসময়ই আসলে নানান রকম দোষারোপ করতে থাকি, কিন্তু সিস্টেমটাও যেমন তৈরি করতে হবে, আবার নিজেকেও তৈরি করতে হবে, কারণ এটা আসলে দূরে রেখে আগুনের সঙ্গে আসলে করা, এটা টেন্ডেন্সি থেকে আমাদের বের হইতে আসতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেতে হবে। যে প্র্যাকটিক্যাল লাইফে আসলে, কারণ খুবই বেসিক বিষয়গুলি এত কঠিন কিছু না আমার ধারণা, যেটা সবারই জানা থাকা উচিত। আমরা কি করি সারা দিনে, মানে এক রাতের ভিতরে পুরো বই যদি মুখস্থ করতে পারি, একটা এক্সটিংগুইশার চালনা করতে পারবো না, আমি কি আর বলবো। মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর উত্তম কুমার বড়ুয়া। স্বাগত উত্তম কুমার বড়ুয়া। আমরা দুর্যোগ নিয়ে কথা বলছিলাম, ফায়ার, এবং বৃহস্পতিবারে যে আগুন আকস্মিকভাবে লাগে সেইটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে আপনার হাসপাতালের রেসপন্স অনেক দ্রুত ছিল, যেটা খুব
জরুরি। আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম যে মানে বিশেষায়িত বাহিনী আসার আগেও নিজেরা কিভাবে ফায়ার রেসপন্স করব সেটা অনেক বেশি জরুরি। আমরা একটু সোহরাওয়ার্দী হাসপাতালের জি, গল্পটা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আসলে এটা তো একটি দুর্ঘটনাই ছিল, আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা। একটা হাসপাতালে একটা অগ্নিকাণ্ড হওয়া, এটা অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং এটা অত্যন্ত একটা মারাত্মক একটি বিষয়। তো আমরা 5টা 15 মিনিটে, আমরা 50 মিনিটে প্রথম 3য় তলায় আগুনের ধোঁয়া দেখতে পাই আমাদের নার্স এবং চিকিৎসকরা। তখন তাৎক্ষণিকভাবে ওয়ার্ড মাস্টার সহ সবাইকে খবর দেয় এবং 5টা 50-এ আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সকে আমরা 999-এর মাধ্যমে খবর দিই। তো ইতিমধ্যেই হাসপাতাল ধোঁয়ায় ভরে যায়। তা আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম 3য় তলা থেকেই আগুনটি সূত্রপাত হয়েছে। তো আমরা প্রথমেই আমরা আগুনটা আমরা 3য় তলায় দেখেছি। তাৎক্ষণিকভাবে আমিও তখন বাসায় ছিলাম, আমরা ওই দিন শর্ট টাইমে আমার কাছাকাছি বাসা থাকাতে আমরা চলে আসছি। তো ইতিমধ্যে আমাদের ফায়ার সার্ভিসের লোক আসার আগেই মূলত আমাদের উদ্ধার কাজ শুরু হয়ে যায়। তা আমাদের হাসপাতালে, কারণ যখন কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, পুরো হাসপাতালে অন্ধকার হয়ে যায়, ধোঁয়ায় ভরে যায়। তাৎক্ষণিকভাবে আমাদের নার্স, কর্মকর্তা, কর্মচারী, বিশেষ করে আমাদের ছাত্ররা, ছাত্রলীগের কর্মীরা, ওরা অসম্ভব রকমের এগিয়ে আসছিল তাৎক্ষণিকভাবে। এবং পরবর্তীতে আমাদের আশেপাশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আশেপাশের লোকজন যারা আছে আমার আশেপাশে, সবাই আমাদের মূলত সকলের সহযোগিতায় এইরকম দুরূহ একটি কাজ করতে সক্ষম হয়েছি। তো আমরা তখন ওই মুহূর্তে আমাদের প্রায় 1174 জন রুগী ভর্তি ছিল। 1174-এর সাথে যদি 2 জন করেও অ্যাটেন্ডেন্ট থাকে, প্রায় 3000 3500। আমাদের নার্স কর্মকর্তা সহ প্রায় 4500 লোককে অতি অল্প সময়ে আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে, প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা তাদেরকে নিরাপদে, আমাদের সামনে একটি খোলা মাঠ আছে হাসপাতালের মাঠে, আমরা এই রুগীগুলোকে নিরাপদে আমরা স্থানান্তর করি। এবং পরবর্তীতে ওইখানে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রাইভেট অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্স, প্রায় 50-60টা অ্যাম্বুলেন্স আমাদেরকে সহায়তা করে বিনামূল্যে তারা বিভিন্ন হাসপাতালে, আমরা ইমার্জেন্সি স্কোয়াড করি মাঠে এবং ট্রায়াস করে কোনটা কোন হাসপাতালে প্রেরণ করা হবে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা এইসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন হাসপাতালে আমরা প্রেরণ করি। ঢাকা মেডিকেল, মুগদা, কুর্মিটোলা, নিটোর, নিউরোসায়েন্স এবং হৃদরোগ সহ বিভিন্ন হাসপাতালে আমরা প্রেরণ করি। উত্তম, একটু জানতে চাই যেসব ক্রিটিক্যাল রোগী ছিল, বিশেষ করে আপনাদের আইসিইউ ফ্যাসিলিটিস আছে, তাদেরকে স্থানান্তর করা এবং একই সঙ্গে তাদের চিকিৎসাও আপনাদের চালিয়ে যেতে হয়েছে, সেটা কিভাবে সম্ভব? এইটা আসলে একটা আমি বলবো এটা আমাদের সৃষ্টিকর্তার অশেষ রহমত। এই যে আমাদের ওই সময় খুব রিক্সি কতগুলো পেশেন্ট ছিল, যেমন 10 জন পেশেন্ট ছিল আমাদের আইসিইউতে। তাদের মেশিন, এক একটি জীবন সংহার মেশিন তাদের সাথে লাগানো, মেশিন বন্ধ হওয়া মানে এই রোগীগুলো মারা যাওয়া। তারপর আমাদের কিছুক্ষণ আগেই দুপুরে 2টা-3টায় আমাদের ডাক্তাররা অপারেশন করে তারা বাসায় চলে যান। ওই রকম রুগী ছিল প্রায় সার্জারি পোস্ট অপারেটিভে ছিল 17 জন, আমাদের গাইনি ওটিতে ছিল পোস্ট অপারেটিভে 5 জন রুগী। আবার ওই সময় অপারেশন চলছিল অ্যাপেন্ডিসেক্টমি সার্জারি অপারেশন। এগুলো ছিল অত্যন্ত ক্রিটিক্যাল একটি বিষয়। এগুলো সবগুলো সেভ করা রিয়েলি এটা একটা মিরাকেল এবং আমি মনে করব এটা সৃষ্টিকর্তার অশেষ রহমত। বিশেষ করে এই 10 জন আইসিইউ রোগীকে সেভ করা, কারণ আপনি জানেন তখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং ইমার্জেন্সি যে বিদ্যুৎ ওইটিও চালু করে নাই, এটা করা হয় নাই, কারণ যদি বিদ্যুতের আগুন যদি আরও ছড়িয়ে পড়ে, এই কারণে ওইটিও চালু করে নাই, লিফট বন্ধ। এখন এই মুহূর্তে আমাদের যে ভেন্টিলেটর মেশিনগুলো আইসিইউতে আছে, এগুলোতে কিছু ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে অল্প সময় 5 মিনিট 10 মিনিটের মধ্যেই ব্যাটারি শেষ হয়ে যায়। এবং এই ব্যাটারি শেষ হওয়ার পরে 3 মিনিটের মধ্যে যদি আমরা ম্যানুয়ালি এই রুগীকে অক্সিজেন না লাগাই এবং আমরা যদি আম্বুব্যাগের মাধ্যমে ফুসফুস এবং হৃদরোগ যন্ত্রটি যদি আমরা চালু করতে না পারি, 10 জন রুগী মারা যায়। তো সেই মুহূর্তে আমাদের অক্সিজেন সিলিন্ডার ছিল না, কারণ আমার সেন্ট্রাল লাইনের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ছিল। তখন স্টোরে যে চাবি ছিল, যে সিস্টার ইনচার্জ উনি ছিলেন না, তখন আমাদের চিকিৎসক নিজে ওই স্টোর ভাঙে, গ্লাস ভেঙে ওইখানে টপকে গিয়ে ওই 9টি সিলিন্ডার
সে নিজে এনে প্রতিটি রুগীকে লাগানো হয়। প্রতিটি রুগীর সাথে আবার হলো বেইন সার্কিট বলে, যেটা কানেক্টর, ওইটা কানেক্ট করে এবং আম্বো ব্যাগ 10 জন রুগীকে 10 জনে আম্বো ব্যাগ লাগানো হয়। এবং আমাদের লিফট ছিল না, 3 তলায় আমাদের আইসিইউ, এবং এই যে বেডগুলোতে নিচে নামানোর জন্য একটা বেডের সাথে 5-6 জন কর্মচারী বা ছাত্র ওদের প্রয়োজন হচ্ছে। প্রতিটি আইসিইউতে একজনে আম্বো ব্যাগ টিকছে, একজন সিলিন্ডার কাঁধে নিয়েছে, আর 4-5-6 জনে হলো বেডগুলোকে কাঁধে নিয়ে। আবার আমরা যারা প্রশাসনে ছিলাম, আমরা বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি, ঢাকা মেডিকেল, মুগদা, সামনে আমাদের কেয়ার হসপিটালে প্রাইভেট ছিল, তাদেরকে রিকোয়েস্ট করেছে আমাদের 10টা রুগীকে যে কোনোভাবে আইসিইউ রুগী আমাদেরকে জায়গা দিতে হবে। আমরা ধন্যবাদ জানাই ঢাকা মেডিকেলকে, মুগদা মেডিকেল, বিশেষ করে আমাদের সামনে একটি কেয়ার হসপিটাল, এটা বেসরকারি, তারা আমাদের 4টা রুগী আমাদেরকে আইসিইউ রুগী তারা আমাদের স্পেস করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে প্রতিটি রুগীকে এক একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে কাঁধে করে আমরা বিভিন্ন হাসপাতালে তাদেরকে প্রেরণ করেছি। এখন এইখানে জেনে রাখা ভালো, আমাদের 2টি পেশেন্ট ছিল। একটি পেশেন্ট 2 বছর যাবত আমাদের আইসিইউতে, আরেকটি পেশেন্ট 1 বছর যাবত আইসিইউতে। এখন সব রুগীগুলো আমাদের ফেরত আসছে, সবগুলি ভালো আছে। অধ্যাপক উত্তম, আমরা আপনার কাছে আবার ফিরে আসব। শামসুল ওয়ারেস, আপনার কাছে একটু আসতে চাই যে ধরেন এই যে আমরা যেই অভিজ্ঞতার কথা শুনলাম, সেইটা বলা যায় যে এখানে আমরা সাকসেসফুল হয়েছি, কিন্তু সবটাই এরকম দৈব উপরে ছেড়ে দেওয়া নিশ্চয়ই ঠিক হবে না। একটা প্রস্তুতি তো থাকতে হবে। এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই এক ধরনের অ্যালার্ম দিচ্ছে যে আমাদের যে অপ্রস্তুতির জায়গাটা আছে সেটা থেকে পরিবর্তন হওয়া দরকার। মানে কাঠামোগত দিক থেকে বিশেষ করে শহরের স্পর্শকাতর যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে ইতিমধ্যে যেসব ভবন আছে, যেমন সোহরাওয়ার্দী অনেক পুরনো ভবন, সেখানে হয়তো অনেক কিছুই কমপ্লায়েন্স নেই, সেইগুলির ক্ষেত্রে কি করণীয় আছে? সোহরাওয়ার্দীর হাসপাতালের বিষয়ে যেটা আমরা আজকের পেপারে দেখেছিলাম, সেটা হলো যে মাত্র একটা এক্সিট, 3 তলা থেকে মাত্র একটা এক্সিট দিয়েই সবাইকে, ওই রোগীদেরকে নিয়ে আসতে হচ্ছিল। উল্টো দিক থেকে যদি কেউ আসতো তাহলে খুব প্রবলেম হতো। এটা মিরাকুলাস এই জন্যই যে এত অল্প ব্যবস্থাপনার ভিতর দিয়েও ওনারা কিন্তু অনেক রোগীকে অলমোস্ট ক্যাজুয়ালিটিবিহীনভাবেই এই কাজটা করতে পেরেছিলেন। তো এই যে একটা কেন এক্সিট, মানে একটা হ্যাজার্ড হলে একটা বিল্ডিংয়ে শুধুমাত্র একদিক দিয়েই বের হতে হবে বা পারা যাবে, এটা রাখা যাবে না। এগুলো কিন্তু মডিফাই করা যায়। বিল্ডিংয়ের যদি আমরা মানে একটা অ্যানালাইসিস করি, রিসার্চ করি যে এই বিল্ডিংয়ের এই সেফটির মানে ফায়ার সেফটির দিক থেকে কি কি অসুবিধাগুলো রয়ে গেছে, কোনগুলো কমপ্লায়েন্স নাই, এবং সেগুলো কিন্তু একজন আর্কিটেক্টকে নিয়ে বা ইঞ্জিনিয়ারকে একটা টিম করে এগুলো আবার কিন্তু অনেকটা প্রায় 100% না হলেও 80%, 85% কিন্তু করা যায়। কারণ সব বিল্ডিংয়ের কিছু কিছু একটা সুযোগ বের করে আনতে হয়। যেমন প্রথমে হচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে কিনা, ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছে কিনা। অনেক ঢাকার অনেক বিল্ডিং আছে যেখানে ফায়ার সার্ভিসের বিল্ডিং যেতে মানে ভেহিকেল যেতেই পারে না, হয়তো এক সাইডে যেতে পারে। তো নিয়ম হলো যে একটা বড় পাবলিক বিল্ডিং হলে বিল্ডিংয়ের চারপাশেই জন্য একটা অ্যাম্বুলেন্সের বা একটা অ্যাম্বুলেন্স হচ্ছে যে রোগী বা হাসপাতালের রোগী, কিন্তু অন্য যে কোনো বিল্ডিংয়ে লোকগুলো সরাতে হবে, তো অনেকেই কিছুটা পড়ে যেতে পারে, তাদেরকে তো হাসপাতালে নিতে হয়। তো অ্যাম্বুলেন্স আসতে হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে হয়, গাড়ি অনেকগুলো গাড়ি আসতে হয় অনেক সময়। তো ওগুলো চলাচলের ব্যবস্থা যে সমস্ত বিল্ডিংয়ে নাই, সেগুলি কতটা সম্ভব করতে হবে। এটা নিচতলা কিছু এরিয়া বের করে ফাঁকা করে ওই সমস্ত ব্যবহারগুলো অন্যত্র সরিয়ে নিয়ে এগুলি করা কিন্তু সম্ভব। আর সাধারণত টল বিল্ডিংয়ের বেলা আপনার যদি গাড়ি আসে, ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু খুব মানে 6 তলা পর্যন্ত খুব ভালো ইফেক্টিভলি পানি দিয়ে বা অন্যভাবে ইয়ে করতে পারে। কিছু যারা আটকে যায় তাদেরকে নামানো লাগে, সিঁড়ি দিয়ে নামানো লাগে। অনেক সময় বিল্ডিংয়ের একদম টপে আমরা কিছু ব্যবস্থা রাখি যাতে করে যারা নামতে না পারে ওরা ছাদে চলে যায়, ওখানে হেলিকপ্টার দিয়ে ওদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তো এই যে ইভ্যাকুয়েশনের যে যতগুলি পথ আছে, ছাদ দিয়ে বিভিন্ন টেরাস করা হয়। যদি কোনো বিল্ডিংয়ের টেরাস না থাকে তো টেরাস বের করা যায়। সেগুলো টেরাস থাকলে হয় কি, সবাই এসে ওই টেরাসে জমা হয়, সেখান থেকে ইভ্যাকুয়েট করা যায়। তো ওখানে আবার ওই টেরাসটার মধ্যে ফায়ার যাতে না লেগে তার ব্যবস্থা করতে হয়, তো বিল্ডিংয়ের ভিতর থেকে ওখানে আগুন না যায়।
তো এগুলো এগুলো হলো একটা বিষয় আর কি। তো প্রত্যেকটা বিল্ডিং, যে সমস্ত নতুন বিল্ডিংয়ে এটা যারা মানে ফায়ার ব্রিগেডের এখন যে নিয়ম আছে, একটা বিল্ডিং কিন্তু ওনাদের অ্যাপ্রুভাল ছাড়া এখন করা যায় না। তো ওনারা যদি জিনিসটা দেখে দেন যে না এই বিল্ডিংয়ে যে সমস্ত ফায়ার কোডগুলি মানতে হবে সেটা মানা হয়েছে, তখনই তারা কিন্তু অ্যাপ্রুভ করেন। উইদাউট দেয়ার অ্যাপ্রুভাল কিন্তু বিল্ডিং এখন হচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে করার সময় ওদের পক্ষ থেকে গিয়ে ওটা সম্পূর্ণভাবে ঠিকমতো হচ্ছে কিনা এটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। এবং সেটা ওই যে আমি বলেছিলাম যে কিছু লোকবলের হয়তো অভাব আছে, এবং সেখানে গিয়ে ওদের সার্টিফিকেট যে না এই বিল্ডিংকে ইউজ করতে পারা যায়, বিল্ডিং হয়ে যাওয়ার পরে তারা একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবেন যে এই বিল্ডিং ইজ রেডি ফর ইউজ ইন টার্মস অফ ফায়ার সেফটি। এইরকম সার্টিফিকেট দিলেই শুধুমাত্র সেইটা রক্ষা করা যাবে। শুধু তাই না, ওই বিল্ডিংটা ধরেন বছরের না হলেও অন্তত 2 বছর 3 বছর পর পর আবার ইন্সপেক্ট করতে হবে। ওই যে আমি বললাম একটা সিঁড়ির মধ্যে সমস্ত একটা সিঁড়ির মধ্যে ফায়ার স্টেয়ারের মধ্যে সমস্ত চেয়ার ডাম্প করে রেখেছে, ওইটা ইন্সপেকশন করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো নিজেরা যদি সচেতন হয় তাহলে তো এগুলো অনেকটা এগিয়ে যেতে পারে। তো নতুন বিল্ডিং, পুরনো বিল্ডিং, প্রত্যেকটা কেস ধরে 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 কিন্তু এটা করা সম্ভব। এবং 2-1টা ক্ষেত্রে হয়তো খুবই অসুবিধা হবে, কিন্তু সেখানে অল্টারনেটিভ ব্যবস্থা বের করা যায়। যেমন বললাম যে হেলিকপ্টার দিয়ে আসা যেতে পারে, কিংবা পাশের কোনো বিল্ডিংয়ে আপনার ওই ব্রিজ ফেলে দিয়ে ওখানে চলে যাওয়া, যদি এরকম ডিফিকাল্ট হয় যে ওখান থেকে বের হওয়ার খুব সুবিধা না, আগে যদি রেকি করা থাকে তাহলে রেকি করতে হবে। হ্যাঁ, এটা সম্ভব। ফলে এই জিনিসগুলোর প্রবলেম হচ্ছে এই আগুনটা তো প্রতিদিন লাগে না, অনেক সময় লাগেই না, হয়তো লোকজন খুবই এটাকে করে না, মানে গুরুত্ব দিচ্ছে না। ডেইলি এটা নিয়ে যে চিন্তা করতে হবে এটা একেবারেই অযথা মনে করে। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটের পরিবর্তন না হলে, সচেতনতার দিকে মাইন্ডসেটটা যদি পরিবর্তন না হয়, এগুলো আমরা এক্সপার্টিস যতই হোক এগুলো কিন্তু কাজ করবে না। বিল্ডিংটা সম্পূর্ণভাবে নিরাপদ তৈরি করা হলো, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এগুলি কাজ করছে না। এটা বাসিন্দা বা এটা ব্যবহারকারীদেরকেই সচেতন হতে হবে। মেজর শাকিল নেওয়াজ, এখন আমরা হাসপাতালের কথা বলছি, স্পর্শকাতর ভবনগুলির কথা বলছি, যখন গুলশান 1 নম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, তারপরে আপনাদের দিক থেকেই সারা ঢাকা শহরের হাসপাতাল মার্কেটগুলির একটা প্রতিবেদন আমরা দেখলাম যে সেখানে প্রায় 8,000-এর বেশি মার্কেট সম্ভবত নিরাপত্তার ঝুঁকিতে আছে। কিন্তু এগুলি নিয়ে আসলে শেষ পর্যন্ত মানে ঝুঁকি রোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেইখানে আপনিও যেটি বলছেন যে অবশ্যই আপনাদের একটা দায়িত্ব আছে ওভারসাইট অথরিটি হিসেবে, আবার যারা এটা ব্যবহার করছে তাদেরও দায়িত্ব আছে, তারা একসঙ্গে কাজ করবে কিভাবে। একটা বিরতির পর আপনার কাছে মেজর শাকিল নেওয়াজ, আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমরা বলছিলাম যে কিভাবে ফায়ার ফাইটিং অথরিটি এবং সাধারণ মানুষ সবাই মিলে ফায়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি রাইট পয়েন্টে আসছেন। Fire suppression is not the business only for the firefighter, it's the business of everybody. এখানে 4টা ফাংশন এখানে কাজ করে, যেমন ইন্ডিভিজুয়াল লেভেল, নাইবার লেভেল, পাবলিক প্রাইভেট কোলাবোরেশন এবং গভর্নমেন্ট লেভেল। এই 4টা লেভেল যদি একত্রে কাজ করতে পারে তাহলে আমি আপনাকে বলতে পারবো যে পরিমাণ কম্বাস্টেবল, ফ্লেমেবল এবং মডার্ন কন্টেন্ট এরিয়াতে আছি আমরা, সেখানে ফায়ার সাপ্রেশন কোনো ব্যাপারই হবে না। যেমন আমি আপনি সরোয়ার্দির কথা বলতেছি, এখানে ইউনিকনেসটা কোথায়, অ্যাডভান্টেজ এখানে কেন কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, কেন ওয়ার্ল্ডের বড় নিউজ হয় নাই, তার একমাত্র কারণ হলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স 3 মাস আগে আমি নিজে এখানে টেবিল টপ এক্সারসাইজ করেছি, আমি হোল প্ল্যান করেছি যে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম কী হবে, ট্রাফিকিং সিস্টেম কী হবে, এখানে ডেড বডি ম্যানেজমেন্ট সিস্টেম কী হবে, রেস্কিউ সিস্টেম কী হবে, এগুলো লাগাতার ওখানে প্র্যাকটিস করার পরে ফাইনাল ডেমনস্ট্রেশনে আমরা ওখানে গিয়েছি। এখানে কিন্তু নট অনলি দি সরোয়ার্দি, পার্শ্ববর্তী যে এইগুলো ছিল তাদেরকেও কিন্তু এখানে টেবিল টপ এক্সারসাইজে ভলেন্টিয়ারকে আমরা ইনভলভ করি, সেখানে একটা ফ্যাক্টর কাজ করেছে। আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে লুইকানের যে স্ট্রাকচারাল যে ফ্যাসিলিটিসগুলো আছে, আপনি এখানে দেবেন ভেন্টিলেশন সিস্টেম কিন্তু ফ্যান্টাস্টিক, যার ফলে এই যে কেমিক্যাল এটা মাল্টি হ্যাজার্ড সিচুয়েশন, এখানে কী ছিল না, আপনি কম্বাস্টেবল মেটেরিয়াল, ফ্লেমেবল মেটেরিয়াল, কেমিক্যাল আইটেম, ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট সব ছিল। এগুলো থেকে সবসময় কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, বেনজিন, ফসফোজেন, অল টক্সিক গ্যাসগুলো হয়েছে। এই গ্যাসগুলো যদি ট্র্যাপ থাকতো তাহলে কিন্তু আপনার অনেক পেশেন্ট কিন্তু মারা যেত। আর এখানে একটা ফ্যান্টাস্টিক একটা জিনিস ছিল, সেটা হলো লুইকানের এই ডিজাইনে কিন্তু দেখবেন ব্রিজিং সিস্টেম আছে, এক ফ্লোরে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক, আর এটা হিউজ স্পেসেস এরিয়াতে ছিল। এরকম হসপিটাল বাংলাদেশে খুব একটা কম আছে।
বাকি যেগুলো আছে এরকম জায়গায় যদি আমি উদাহরণ দিই, ঢাকা মেডিকেল কলেজের কথাই চিন্তা করেন, তারপর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিন্তা করেন, এখানে যদি হতো তাহলে হয়তো অন্যরকম সিনারিটা হতো। বাট আমি ওনাদেরকে বলবো, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, দে হ্যাভ ডান দি ফ্যান্টাস্টিক জব। সেটা হলো 2017 যখন এই আপনার বিসিসি ইয়েতে আগুন ধরলো, সাথে সাথে আমরা কিন্তু শপিং মল, স্কুল, কলেজ, ব্যাংক, হাসপাতাল, আবাসিক হোটেল এবং মিডিয়া সেন্টার সবগুলো আমরা সার্ভে করি। এবং এই সার্ভে রিপোর্ট 12/1/2017 থেকে 26/1/2017 আমরা করি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওনার দিয়ে আমরা রিসিভ করাই যে লুক ইউ হ্যাভ দিস প্রবলেম, প্লিজ সলভ দিস প্রবলেম। পুনরায় আবার 26/10/17 থেকে 12/11/17 পর্যন্ত আবার পুনরায় এগুলো সার্ভে করি এবং তাদেরকে আবার অ্যাডভাইস করি, তাদেরকে আবার রিসিভ করাই। তারপরে আবার এতেও যখন কাজ হচ্ছে না, 2018 সালের অক্টোবর মাসে 13 অক্টোবর 16 অক্টোবর মাসে আমি আবার ইস্যু করি যে লোক ইউর বিল্ডিং ইজ হাই রিস্ক জোন, যে রেকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে প্লিজ টেক দি নেসেসারি অ্যাকশন। তো যেটা হলো আমি আজকের মাধ্যমে এটাই বলবো যে সরাসরি শুধু একটা ডিজাস্টার শুধু আপনাকে শুধু মানুষ কিল করবে না, প্রপার্টি ড্যামেজ করবে না, ইট উইল গিভ ইউ দ্য বিগ মেসেজ, নিউ মেসেজ যে যে আমাদের হসপিটালগুলো এখন সেফটিতে নাই। একটা ইন্টারন্যাশনাল নিউজ হওয়ার জন্য এটা কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। তো আমাদের এখন সেফগার্ড এটা যেভাবে হোক এটা নিতে হবে। প্লিজ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে আপনার অ্যাডভাইসগুলো দিয়েছেন প্লিজ আপনার এর অ্যাভয়েড করেন। যদি কোনো সাহায্য লাগে আমাদের কাছে আসেন, আমরা উইল অ্যাসিস্ট ইউ। কিন্তু আপনি আমাদের কথা শুনবেন না বা কোনো কিছু করবেন না, এটা হতে পারে না। কারণ এই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে কিন্তু একটা স্টেজে একটা পর্যায়ে নিয়ে গেছেন। এই সরকার আমলে কিন্তু দেশ একটা পর্যায়ে গিয়েছে, কিন্তু সেই পর্যায়েকে কোনোভাবে এই সুনামকে আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেব না। এবং তার জন্য যেটা করার জন্য যা করার আমরা কিন্তু সেটা করব। এখন আমরা হয়তো বলবেন যে কী করবেন, ডেফিনেটলি আপনি 10-12টা চিঠি দেওয়ার পরেও 5-6টা চিঠি দেওয়ার পরেও আপনি পে হিট করতেছেন না, আমাদের তো একটা আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের রুলস আছে, আমাদের আইনের অনেক পানিশমেন্টের ইয়ে আছে, সেই পন্থাতে আমরা যাব। বাট আমি একটা মেসেজ দেবো আপনাদেরকে, যেভাবে পারেন আমরা যেগুলো দিয়েছি আপনি ট্রাই করেন। আপনি হয়তো এক্সটিংগুইশার লাগিয়েছেন, আপনি হয়তো একটা করেছেন, রাইজার সিস্টেম লাগিয়েছেন, ইউ ট্রাই। কিন্তু এগুলো না করে আপনি বসে থাকবেন, এটা হতে পারে না। এবং আপনি শুধু টাকা পয়সা টাকা শুধু আপনি ব্যয় করবেন ইনকামের জন্য, কিন্তু এই টাকার সেফটি আপনি করবেন না, এটা হতে পারে না। রিমেম্বার, আপনার টাকা শুধু আপনার টাকা না, এটা জনগণের টাকা, এরা দেশের সম্পত্তি, এটা কোনোভাবে নষ্ট হতে আমরা দেব না। এবং এর জন্য যা করার আমরা সেটা করব, আমরা উইল গো ফর অল আউট। আমরাও মনে করি যে মানে যেহেতু অনেকবার চিঠি দিয়েছেন, আমরা দেখছি যে এটার হ্যাঁ আপনি দেখেন উই হ্যাভ অল ডকুমেন্ট, আপনি কিন্তু বলতে পারবেন না না আপনার কিন্তু লোকজন এটা রিসিভ করেছে অ্যান্ড উই হ্যাভ দি কারণ মানুষ আসলে অনেক সময় দেখেও শিখে না, তখন অন্য ব্যবস্থা নিতে হয়। গুড মেসেজ হলো আপনার যেটা বলো, আমি একটা গুড মেসেজ, শুধু আমাদের খারাপ দিকটা হলো হবে না। আজকে যদি আমরা একটু না যাইতাম তাহলে দেখতেন যে ভারতের বড় বড় যে আমরা যেটা হসপিটাল সেরকম হইতে পারতো, বড় বড় ইনসিডেন্ট হইতে পারতো, কিন্তু আমরা বারে বারে দিচ্ছি, এতে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তার বড় উদাহরণ সরহদ্দি। কিন্তু এখানে যদি আমরা ড্রিলটা না করতাম বা না করতাম, সিনারও অন্যরকম হতে পারতো। কারণ আপনি ইভাকুয়েশন করতেন, কিন্তু সেটা একটা জটিলতার মাধ্যমে করতেন, ক্রিটিক্যাল পেশেন্টগুলো আপনার হয়ে যেত। আমরা আর একটা বিরতিতে যাব। অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছে ফিরে আসবো। একটু জানতে চাই যে এখান থেকে নিশ্চয়ই আপনাদের কিছু লেসন্স লার্ন হয়েছে, যে কোন কোন বিষয়গুলি অন্যরাও দেখতে পারে। অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, আপনার কাছ থেকে একটু খুব সংক্ষেপে জানতে চাইবো যে এখান থেকে নিশ্চয়ই কিছু লেসন্স লার্ন হয়েছে যেটা আমাদের সবার জন্যই হয়তো প্রয়োজনীয় মনে হয়। হ্যাঁ অবশ্যই। আমি একটু আর আগে বলে নিই, আমাদের হলো স্যার বললেন আমাদের এক্সিট আসলে দুটি না, একটি না, আমাদের দুটি এক্সিট আছে। আমাদের দুটি এক্সিট দিয়ে, একটা এক্সিট দিয়ে ম্যাক্সিমাম রোগী, এটা আমাদের পত্রপত্রিকায় মানে একটু ভুল লিখেছে, আরেকটি এক্সিট আমাদের আছে। আরেকটি যেটি বলা হয়েছে হলো আমরা এই হাসপাতালটি পুরান না, এটি এই বিল্ডিংটি কিন্তু নতুন। এটা 1997 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তিনিই ডিসেম্বরের 2 তারিখ এটা উদ্বোধন করেছিলেন। এটা সামনের পোর্শনটি পুরান, যেটা লুইকানের 1963 সালে নির্মিত, আর পিছনের পোর্শনটি যেটি আগুন লেগেছে এটি নতুন বিল্ডিং। তো যার
কারণে সেফটি সিকিউরিটির জন্য একটু বলি, আমাদের 3টি জিনিস প্রয়োজন: স্ট্রাকচারাল, নন স্ট্রাকচারাল, ফাংশন। স্ট্রাকচারাল হাসপাতাল, সরাসরি হাসপাতাল ওকে 100% আমি বলবো যে লুই ক্যানের ফলো করলে সব কিছু, যেটা মেজর শাকিল যেটা বলেছেন এটা ঠিক আছে। আর হলো নন স্ট্রাকচারাল, যেগুলো ফার্নিচার, যেগুলো যে জায়গায় থাকার কথা, ইন্টেরিয়র ডিজাইনার, এগুলো অবশ্যই কোনো জায়গায় আমাদের আপ টু দ্য মার্ক না। আর তৃতীয় হলো ফাংশনাল। ফাংশনাল জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে না। ইলেকট্রিসিটি দেখছে হলো পিডাব্লিউডির ইলেকট্রিক ডিভিশন, সিভিল দেখছে হলো পিডাব্লিউডি, ওয়াসা দেখছে আরেক ধরনের, গ্যাস লাইন দেখছে আরেক ধরনের। অর্থাৎ সেফটি সিকিউরিটিগুলো অনেকগুলো সংস্থা, অনেকগুলো অধিদপ্তর, অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে আমাদেরকে হাসপাতালগুলো চালাতে হয়। সেদিক থেকে নন ফাংশনাল এবং ফাংশনাল, নন স্ট্রাকচারাল এবং ফাংশনাল দিক থেকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি ভবনেই ঝুঁকিপূর্ণ। তো এই জায়গাগুলোতে আমাদের যে জিনিসটি লাভ হয়েছে, আমরা 2016 থেকে কোনো হাসপাতালে আছে কিনা জানি না, আমরা এখানে ডিজাস্টার, দুর্যোগ মোকাবেলার জন্য আমার এখানে যে আমরা কমিটি গঠন করেছি, 40 জনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি চলে। আমরা এডিপিসির সাথে কাজ করেছি, সেভ দ্য চিলড্রেনের সাথে কাজ করেছি, সিপিটির সাথে কাজ করেছি। ফাইনালি আমরা 2018 অক্টোবরে আমরা ফায়ার ডিফেন্সের সাথে কাজ করেছি। আমরা থিওরিটিক্যালি আমাদের প্রায় 150 জন ডাক্তার, নার্স, কর্মকর্তা আমাদের ট্রেন আছে, আমাদের টট আছে, ট্রেনিং ফর দ্য ট্রেনার। আমাদের হাসপাতাল থেকে ডাক্তাররা গিয়ে বিভিন্ন জায়গায় দুর্যোগ ব্যবস্থাপনার ট্রেনিং নেওয়া হয়, এরকম কোনো হাসপাতাল আছে বলে জানে। আমার এক্সটিংগুইশারগুলো সচল ছিল, আমাদের প্রতিটি ফ্লোরে স্যান্ড বাকেট ছিল, কোনো হাসপাতাল আছে কিনা জানি না। আমরা প্রত্যেকটা যে বালির যে বালতি, এগুলো প্রতিটি ফ্লোরে ছিল। তারপরেও আমাদের নিশ্চয়ই দুর্ঘটনা হয়েছে, আমাদের ত্রুটি অবশ্যই আছে। তারপরে এই কারণে ড্রিল, মক ড্রিল, ফায়ার ডিফেন্সের আমাদের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা, আমাদের অনেকগুলো 2 বছর যাবৎ আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এনি ডিজাস্টারের জন্য। দুর্ভাগ্যজনকভাবে আমরা নিজেরাই কবলিত হয়েছি, যার কারণে আমরা সেফ এক্সিট, যেটা 1200 রুগীকে, আইসিইউ রুগী, অপারেশনের রুগী, আমাদের তখন অ্যাপেন্ডিসেক্টমির একটা অপারেশন চলছিল ডাক্তার সাহেব, তখন অন্ধকার হয়ে যায়, তখন টর্চ দিয়ে সিলাই দেয়, ওই ডাক্তারেই ওই রুগীকে কোলে করে নিয়ে মাঠে নিয়ে আসে। তো এইগুলো, এই যে মেসেজটা, আমাদের যেমন সতর্কতা যেমন প্রয়োজন, এরকম আমাদের ট্রেনিংও প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রতিটি হাসপাতালে ট্রেনিং প্রয়োজন এবং কমিটি প্রয়োজন। এটির জন্য সকল ব্যবস্থাপনা, সকল দপ্তর পরিদপ্তর সচল হলেই একমাত্র আমরা মনে হয় যে নিরাপদ এটা একটা বার্তা পৌঁছে দেওয়া দরকার সবার কাছেই, যে দুর্ঘটনার জন্য অপেক্ষা না, বরং প্রস্তুত হতে হবে। সেটা সোহরাওয়ার্দী আমাদের সবাইকেই একটা বার্তা দিচ্ছে। যদিও এটা খুব ভালো যে মানে একটা মানবিক বলে রাখা ভালো, আমাদের অনেকগুলো মন্ত্রী, সচিব, প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক তাৎক্ষণিকভাবে আসছে, পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড, ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জার্মানি থেকেও প্রতি মুহূর্তে এটি খবরাখবর রেখেছেন। এটি আমাদের জন্য একটা ভালো দিক হয়েছে। শামসুল ওয়ারেস, আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে এই ভবনগুলো নতুন নির্মাণের ক্ষেত্রে সতর্কতা এবং পুরনো ভবনের ক্ষেত্রে যাতে তাদের ফায়ার ফাইটিং বাড়ানো যায়, সেক্ষেত্রে কি করণীয় আছে এবং সেক্ষেত্রে পরামর্শ কি? নতুন বিল্ডিং যেগুলো হচ্ছে, বিশেষ করে কর্পোরেট স্ট্রাকচার যেগুলো খুব কস্টলি এবং আইকনিক বিল্ডিং যেগুলো হচ্ছে বাংলাদেশে, সেগুলিতে বেশিরভাগই কিন্তু এই ফায়ার ফাইটিং এবং ফায়ার অ্যালার্মিং, ফায়ার প্রিভেনশন, এগুলো ডিটেকশন, এগুলো কিন্তু বেশ ভালোভাবেই করা হচ্ছে। তো প্রবলেম হচ্ছে যে এই বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পরে ওগুলোর যে মেনটেনেন্স, মনিটরিং এবং ড্রিলিং, এগুলো কিন্তু অলমোস্ট নাই বললেই চলে। এটা ধরেই নেওয়া হয়েছে, একবার যখন লাগানো হয়েছে এটা হয়ে গেল, কিন্তু এগুলো যে অকেজে হয়ে যায়, এবং যে বললাম যে এগুলো সমস্ত মনিটর করে দেখতে হবে যে রিচেবল কিনা। অনেক সময় দেখা যায় ওই যে যন্ত্র আছে, কিন্তু যন্ত্রের সামনে একটা আলমারি রেখে দেওয়া যাচ্ছে, এটা রেখে দিয়েছে, অবস্ট্রাকশন তৈরি করেছে, তখন কিন্তু অন্ধকার হয়ে যায় রাতে হলে আগুনের ব্যাপারটা। তো সেই জন্যে ইলেকট্রিসিটি থাকে না, সেই অবস্থায় ভিজিবিলিটির দরকার আছে। অনেক বিল্ডিং অনেক ডিপ, দিনের বেলাও কিন্তু অন্ধকার থেকে লাইট জ্বালাতে হয়। ওইসব বিল্ডিংয়ে কীভাবে চলবে, এই যে বিষয়গুলো যেটা আমি বলেছিলাম যে ফ্লুরেসেন্ট লাইটের দিয়ে আপনার সাইন ব্যবহার করতে হয়। তো পুরনো বিল্ডিং আমার মনে হয় যে এই ফায়ার ব্রিগেড যে সার্ভিস যেটা আছে, অথরিটি আছে, এবং সিভিল ডিফেন্স, ওনাদের কিন্তু এই পুরনো বিল্ডিংয়ের ব্যাপারেও কিন্তু যেগুলো হয়ে গেছে অনেক দিন থেকে আছে, যেগুলো ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা নাই বা ইভাকুয়েশনের ব্যবস্থা নাই ঠিক মতো, সেই সব জায়গায়
বোধহয় একটা আলাদা কিছু রুল থাকা দরকার। আমার শুধু মনে হয় সেই যে রুল সেগুলোর চর্চাটা হওয়া দরকার, এবং প্রত্যেকের রুল জানা থাকলে দরকার পরে যে এবং ঝুঁকিগুলি আর্কিটেক্টদেরকে কোথায় আছে। ওই জিনিসগুলো করতে বাধ্য করা এবং সেটা অ্যাপ্রুভাল ওই বিল্ডিং ডিজাইন এবং পুরোনো বিল্ডিংগুলোকে আবার অ্যাপ্লায়েন্সেস এনে স্যার আমরাও চাই যে approval এই নিয়ে কাজ জিনিসগুলি করাতে হবে। অ্যাপ্রুভাল করে আর কাজ করা হোক। সচেতনতা তো আপনাদের লাগবে তিনজনকেই অনেক অবশ্যই। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।